কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সবাই কোন একটা সিদ্ধান্ত স্থিরভাবে নিতে পারছেন না, কোন একটি সিদ্ধান্তের মধ্যে ধারাবাহিকতা থাকছে না। ফলে ইটস ক্রিয়েটিং এ হিউজ প্রবলেম। সব জায়গাতে প্রবলেম হচ্ছে, আর সেই প্রবলেমের মধ্যে যে যার মতো করে কাজ করার চেষ্টা করছেন, যে যার মতো করে বলার চেষ্টা করছেন। আর এই সুযোগে যারা ধড়িবাজ, ধান্দাবাজ, তারা ঠিক অতীতের মতোই এই অর্থনীতি থেকে, রাজনীতি থেকে, সমাজ ব্যবস্থা থেকে লুটপাট করার জন্য তারা নেমে পড়েছেন। খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের এহেন খারাপ অবস্থার মধ্যেও শেয়ার মার্কেট থেকে প্রায় 13,000 কোটি টাকার যে লুটপাট, এটির খবর প্রকাশিত হয়েছে। কতগুলো নাম সর্বস্ব কোম্পানি, যেগুলোর শুধু নাম আছে কিন্তু কোম্পানিও নেই, অ্যাক্টিভিটিস নেই, সেইগুলোকে শেয়ার মার্কেটে কারসাজি করে একটা গ্রুপ, একটা সিন্ডিকেট বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গেছে এই অমানবিক একটা সময়ের মধ্যে। এবং এটা সব জায়গাতেই হয়, যখন যুদ্ধ হয় কোন একটা দেশে, দুর্ভিক্ষ হয়, এবং দুর্ভিক্ষ এবং যুদ্ধের মধ্যে কিন্তু লুটপাট হয় সবচেয়ে বেশি, অমানবিক। এবং বাংলাদেশে এখন যে দুর্বল অর্থনীতি, দুর্বল শাসন ব্যবস্থা, সবকিছুর মধ্যেই কিন্তু এই লুটেরা শ্রেণী তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে আরো কত লুটপাট করা যায় সেই চেষ্টা করছেন। এবং অবাক করার ব্যাপার হলো যে আগে যারা অভিজ্ঞ লুটপাট করেছেন এবং সেই সিন্ডিকেট যারা জেলে আছেন বা দেশের বাইরে আছেন, তাদের সঙ্গে নতুন যারা লুটপাটকারী, তাদের ইতিমধ্যেই যোগাযোগ স্থাপিত হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো মোকাবেলা করা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এত সহজ নয়, এমনকি মিলিটারি গভর্নমেন্টের পক্ষেও কিন্তু সম্ভব নয়। বিকজ এই জিনিসগুলো বুঝতে হবে যে কিভাবে এই কুকর্মগুলো হয়। দ্বিতীয়ত, ১/১১ সরকারের পতনের মূলে ১ নম্বর নিয়ামক ছিল যে তারা অর্থনীতিটা বুঝতে পারেনি। ফলে প্রান্তিক পর্যায়ে দরিদ্র মানুষের ঘর দুয়ার ভাঙা, তারপর গ্রাম্য হাট বাজার উচ্ছেদ করা, বড় বড় শিল্পপতিদেরকে দুর্নীতিবাজ হিসেবে তালিকাভুক্ত করে তাদেরকে পালাতে বাধ্য করে, অনেকে গ্রেপ্তার করা, এই পুরো বিষয়গুলো অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। তো ২০০৬ সনে সেই ১/১১ সময় যা কিছু হয়েছিল তার সাথে অনেক অনেক বেশি কিন্তু এখন এই সময়টিতে হচ্ছে। এস আলম বলেন, তারপর বসুন্ধরা গ্রুপ বলেন, বেক্সিমকো গ্রুপ বলেন, যারা লাখ লাখ মানুষের কর্মসংস্থান করছে এবং দেশের ইকোনমির, অর্থাৎ আপনি যদি সামিট গ্রুপ বলেন, বসুন্ধরা, অর্থাৎ সরকারি যারা অলিগার হিসেবে আপনারা যাদেরকে গালাগাল দেন, তারাই তো দেশের অর্থনীতির অলমোস্ট 70% ব্যাংকিং অ্যান্ড ইকোনমি, এই দুটো তারা নিয়ন্ত্রণ করত। একেবারে প্রথম ক্যাটাগরি যারা অলিগার ছিলেন তারা, এবং তাদের দ্বিতীয় ক্যাটাগরি যারা অলিগার ছিলেন তারা, যেমন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, তো এরাই কিন্তু সব মিলিয়ে পুরো ইকোনমিটাকে নিয়ন্ত্রণ করতেন। সেই সাপ্লাই চেইন, মুরগি, ডিম, চাল, ডাল, আটা, ময়দা থেকে শুরু করে সবকিছু, ব্যাংক, বিমা, তারাই নিয়ন্ত্রণ করতেন। কিন্তু এখন এই যে নতুন একটা পরিবেশ পরিস্থিতির কারণে তারা এখন সবাই ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে পড়েছেন। অনেকের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক গ্রেপ্তার, আতঙ্কের মধ্যে পড়েছেন। এবং এর প্রতিক্রিয়াতে অর্থনীতিতে বিরাট একটা ক্ষত তৈরি হয়েছে, যা কিনা নতুন যারা সমন্বয়ক আছেন, অভিজ্ঞতার কারণে হোক বা অন্য যে কোনো কারণ হোক, এই বিষয়গুলো তাদের বুঝতেই অন্তত পক্ষে ৩ থেকে ৫ বছর বা ৭ বছর সময় লাগবে। এর আগ পর্যন্ত তারা এটা ধারণাই করতে পারবে না হোয়াট হ্যাপেন্ড বা হোয়াট ইজ হ্যাপেনিং, ইতিমধ্যে কি ঘটনাগুলো ঘটেছে আর কি ঘটনা ঘটে চলছে এবং আগামীতে কি ঘটনা ঘটবে। আর এই কারণে কি হচ্ছে, যারা প্রতিপক্ষ, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা প্রতিপক্ষ, তারা বুঝে গেছেন যে উনি এই বিষয়গুলো টেনে নেওয়া বা চালানো তার পক্ষে বলতে গেলে অসম্ভব একটি বিষয়। ফলে তার সময়কাল নিয়ে প্রতিপক্ষ দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে, সমালোচনা করার সুযোগ পাচ্ছে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি তার একটি টেলিফোন ডায়ালগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে